প্রধান উপেন্দ্র দ্বিবেদী, ওনার ব্রিফিং আমরা কাল রাত থেকেই ফলো করছি, যে উনি অনেকগুলো বিষয়, বাংলাদেশ রিলেটেড অনেকগুলো বিষয়ে কথা বলছেন। আমাদের দেশে সাধারণত সেনা প্রধান বা বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা এভাবে খোলামেলা কথা বলছেন না বা বলেন না। এই রেওয়াজটা আমাদের এখানে নাই। এটা দোষের কিছু দেখে আমাদের রেওয়াজটা নাই। কিন্তু উপেন্দ্র দ্বিবেদী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, আমাদের সঙ্গে সমস্ত চ্যানেলে যোগাযোগ আছে। আরো কিছু বিষয়, আপনি ছিলেন সেই প্রেস কনফারেন্স, আমি একটু বিস্তারিত জানতে চাই। এবং তার এই কথাগুলোর মূল ডেলিভারিটা কি, তিনি কি কোনো মেসেজ দিতে চেয়েছেন, সেই মেসেজটা কি, আপনার কাছে বিশ্লেষণ চাই গৌতম লাহিড়ী। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। শুভ সকাল। আজ ভারতের বিভিন্ন প্রদেশে ধান কাটার উৎসব শুরু, যেটা পৌষ পার্বণ বলা হয়। আসামে বিহু, পাঞ্জাবে লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল, নতুন ধানের আজকে উৎসব। তো সেই দিনে আমার বাংলাদেশে তো কোনো কোনো জায়গায় নিশ্চয়ই কোনো কোনো ভাবে পালিত হয়। উৎসব আমরা এটা আসলে সূর্যের একটা গতিপথ পরিবর্তন হতে থাকে এই সংক্রান্তির সময় থেকে। ফলে আশা করা যায় শীতের প্রবাহ কমবে, আর উষ্ণতা আসবে এবং সাধারণ মানুষের মনের মধ্যে উষ্ণতা বাড়বে। বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষের সম্পর্কে উষ্ণতা বাড়ুক, এটাই কামনা করি। এই কামনা দিয়েই শুরু করি। প্রথম কথা হচ্ছে, উপেন্দ্র দ্বিবেদী কিন্তু একটা কথা স্পষ্ট বলেছেন, একটা নয়, আমি যদি মূল নির্যাস যদি বলেন, তবে এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে তাতে ভারতের সামরিক দিক থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আমরা শুধু তিনি একা নন, নৌবাহিনী প্রধান, বায়ুসেনা প্রধান, তারা প্রত্যেকেই তাদের কাউন্টার পার্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তিনি সে কথা এই প্রথম আগে বলেছিলেন যে তিনি যোগাযোগ রাখতেন, এখন বলা হচ্ছে তিন বাহিনীর প্রধানই পরস্পরের সাথে যোগাযোগ রাখছেন। ফলে যে উদ্বেগগুলো, বিষয়গুলো, যে সংবাদগুলো প্রচারিত হয়েছে এখনো পর্যন্ত, তার কোনোটাই ভারতের জন্য উদ্বেগজনক নয়। এবং এটাও তিনি বলেছেন যে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রচারিত হচ্ছে, সেগুলো মনে হচ্ছে এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে, ফলে তার মেয়াদি বা কতদিন, ফলে তার কতটা কার্যত তার এখতিয়ার নিয়েও প্রশ্ন করেছেন। কারণ এরপরে এখন যদি 4-5 বছরের জন্য হয়ে থাকে, সেই সরকার টিকে থাকে, তাহলে তখন ভারত নতুন করে আবার তাদের নীতি পর্যালোচনা করে একটা নতুন সিদ্ধান্তে আসতে হবে। আপাতত ধারণা যে একটা নির্বাচন আসন্ন, হয়তো নির্বাচিত সরকারের সঙ্গে এসেলে তখন স্বাভাবিক সম্পর্ক হবে। আর এটা আগেও একবার বলেছিলেন উপেন্দ্র দ্বিবেদী। আর তার একটা বিষয় ছিল অবশ্যই সংখ্যালঘুর উপর অত্যাচারের বিষয়। সেই প্রশ্নতে তিনি বলেছেন এই ব্যাপারে ভারত সরকার নজর রেখেছে। ভারতের এমনকি প্রতিনিধি দলও গেছে বাংলাদেশে। সেই প্রতিনিধি দলকে তারা পর্যালোচনা করছেন যে সেই অভিযোগগুলোর কথা, কারণ ইউনূস সরকার তো লাগাতার এটাকে অস্বীকার করে চলেছে। সুতরাং সে বিষয়ে ভারত যে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে নজর রেখে চলেছে, এই বিষয়টা উপেন্দ্র দ্বিবেদী কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন আর কি, যেটা আগে কখনো এভাবে বলা হয়নি। অতএব ধারণা ছিল যে ভারত কি মুখ ঘুরিয়ে রেখেছে, ভারত কি নীরব, ভারতের দিক থেকে কোনো প্রত্যাব বা সাড়া নেই। কিন্তু উনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলছে বাংলাদেশের সঙ্গে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গেই তাদের যোগাযোগ রয়েছে, সরকারি পর্যায়ে নয়, সেনাবাহিনীর প্রসঙ্গে বলেছেন তিনি। ফলে এটা একদিক থেকে মনে হয়েছে যে এটা আমি আগেও হয়তো নানাভাবে বলেছি যে এখনো বাংলাদেশ থেকে ভারতের মানে ভারতের উপর সরাসরি কোনো আক্রমণ ঘটে, যে অর্থেই বলুন না কেন, যে জঙ্গিদের থেকে পাকিস্তানের মধ্যে জঙ্গি আনাই হোক বা অন্য কোনো ভাবে হোক, সেরকম কিছু ঘটেনি আর কি। সীমান্তে কিছু সংঘর্ষ, সীমান্তে গুলিগোলা কিছু চলেছে, সীমান্তে কিছু বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, তা সেগুলোর সঙ্গে সেটা স্বাভাবিক, মানে সেটা নিয়মিত যেরকম ঘটে আসছে সেরকমই ঘটছে, তার মধ্যে নতুনত্ব কিছু নেই। দাদা, আমরা পাশাপাশি একটা খবর দেখলাম গতকাল, এটা একটু আগেরই খবর, তারপরেও আপনাদের এর আগে আমাদের লালমনিরহাট সীমান্ত হিসাবে নতুন কয়েকটা গ্যারিসনের কাজ চলছিল। এখন দেখলাম এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো সেখানে সংস্কার করা হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা সেন্সেশন তৈরি করে নিশ্চয়ই, যে হঠাৎ করে কেন এত বছর পর, প্রায় 70-80 বছর পর এই বিমান ঘাঁটিগুলো সংস্কারের প্রয়োজন পড়লো, তাও বাংলাদেশ ঘেঁষা। এর জন্য তো সেটা ভেবে, ধরুন একটা বিমান ঘাঁটি তৈরি করা মানে
একদিনে তো 24 ঘন্টায় তৈরি হয় না, মিনিমাম 5 থেকে 7 বছর লাগবে তৈরি হতে। ফলে এই বিষয়গুলো হচ্ছে আগামী 5-7 বছরের দিকে তাকিয়ে করা, তার মানে ইমিডিয়েট কিছু নয়। একটা বিমান ঘাঁটি তৈরি হওয়া মানে পুরোনো বিমান ঘাঁটিগুলোকে, যেরকম ভারত বাংলাদেশ পুরোনো যাবতীয় 65 সালের বন্ধ হয়ে যাওয়ার রেল লাইন শেখ হাসিনার সময় চালু করেছিলেন, প্রায় সবকটা 6টা লিঙ্ক চালু হয়ে গিয়েছিল, এখন সেগুলো বন্ধ আছে ঠিকই, কিন্তু সেরকমই এই বিমান ঘাঁটিগুলো যেগুলো আগে অকেজো হয়ে পড়েছিল, প্রয়োজন ছিল না কোনো, সে ধরনের থ্রেট পারসেপশন ছিল না, এখন থ্রেট পারসেপশন বেড়েছে। এবং থ্রেট পারসেপশন বেড়েছে আমাকে তো আর বোঝাতে হবে না, কারণ আপনাদের ওখান থেকেই তো কথা বলা হচ্ছে না কি করা হবে। একজন বলছেন জামায়াতের নেতা 50 লক্ষ নাকি সেনা নিয়ে আক্রমণ করবেন, এরম টেরম বলেছিলেন নিউ ইয়র্কে বসে। যাই হোক, তারপর থেকে তিনি নীরব আছেন, কিছু বলছেন না। কিন্তু এগুলো তো সবকটাই তো ভারতের প্রতিরক্ষা বিভাগকে তো চিন্তায় ফেলে, উদ্বিগ্ন করে। সেই জন্য হয়তো একটা প্রস্তুতি থাকতেই পারে। যেরকম আপনি ওটার কথা বললেন, আমি তো আরেকটা এড করব, সেটা হচ্ছে যে হলদিয়াতে নৌঘাঁটি তৈরি করা হচ্ছে। হলদিয়া। তো ফলে হলদিয়ার নৌঘাঁটি, সেটা তো আরো বেশি মানে বাংলাদেশের খুবই কাছে একটা বিষয়। এবং সেটার সেই ধরনের থ্রেট পারসেপশন এর জন্যই এগুলো করা হচ্ছে। দাদা, আমরা নির্বাচন দিয়ে পুরোই হেলে গেছি বলা যায়। কিছু কিছু জিনিস আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে, কিন্তু হেলে গেছে। জানতে চাবো যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বিএনপি এখন একটা বড় রোল প্লে করতে পারে। ভারত কি বিএনপির সঙ্গে চলতে কমফোর্ট ফিল করবে, নাকি জামাতের সঙ্গে? আপনার অভিজ্ঞতা কি বলে জামাতে ইসলামের সঙ্গে চলতে কমফোর্ট ফিল করবে? অবশ্যই জামাতের সঙ্গে নয়। বিএনপি একটি স্বীকৃত রাজনৈতিক দল, তারা 3 বার ক্ষমতায় এসছেন। তার আগে অন্যভাবে বিএনপি তৈরি হওয়ার আগেও তারা ক্ষমতায় ছিলেন। ফলে বিএনপির সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক। বিএনপির সময় তো সার্ক তৈরি হয়েছিল, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন। ফলে বিএনপির সঙ্গে তো একটা সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আছে। এবং ভারতীয় জনতা পার্টি কংগ্রেস দলের সঙ্গে যেমন আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠতা ছিল, সম্পর্ক ছিল, বিএনপির সঙ্গে কিন্তু বিজেপির ঘনিষ্ঠতাটা বেশি। এবং বিএনপি বিজেপির মধ্যে পার্টি টু পার্টি রিলেশনও আছে। আপনি জানেন কয়েকদিন আগে প্রণয় বর্মা তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবং দেখা করার যেটা কারণটা আমি পরে জেনেছি, সেটা হচ্ছে যে ভারতের যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান হবে 26শে জানুয়ারি, সেখানে আমন্ত্রণ জানাতে গিয়েছে, যাতে সেখানে তারা উপস্থিত হন। এবং তারেক সেটা রহমান কেমন? হ্যাঁ, আমার প্রথমে মনে হয়েছিল যে এটা বোধহয় ভারতের আমন্ত্রণ, ভারতে আসার জন্য। ভারতের হয়তো নয়, এটা ওই বাংলাদেশের ভারত ব্যবস্থিত ভারতীয় হাই কমিশনে যে অনুষ্ঠান হবে, সেখানে যদি বিএনপি প্রতিনিধি দল যান সর্বোচ্চ পর্যায়ে, তারেক রহমান গেলে তো খুবই ভালো, তিনি যাবেন কি যাবেন না আমি জানি না, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক, এবং আমি এটাও শুনছি একটা আলোচনা, যে এখনো নিশ্চিত হতে পারিনি, তবু আমি বলবো, মানে অনেক সময় এটা গুজব নয়, তো কিছুটা সত্য আছে, কিছুটা সত্যতা আছে, সেটা যে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে আসতে পারে। তারা বিজেপির আমন্ত্রণে, মানে ভারত সরকারের নয়, বিজেপির আমন্ত্রণে, এবং আরএসএস এর সঙ্গেও বৈঠক করতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সম্ভবত কয়েকদিনের মধ্যে কনফার্ম হবে আসছেন কি আসছেন না। আমার মনে হয় বিএনপির তরফ থেকে বিএনপিও বলতে পারে তারা আসছেন কি আসছেন না। তো আমি এটা এখান থেকে শুনেছি। এক, কারণ এই অবস্থায় দেখুন চীনের সঙ্গে যে টানাপোড়েন উত্তেজনা চলছে, সেটা একই ধরনের টেনশন চলছে। সেই টেনশনের সময় কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণে তারা কিন্তু ভারত সফর করছে। এবং তারা গতকাল আরএসএস এর দপ্তরে গিয়েছিলেন। তারা তার আগের দিন বিজেপির সদর দপ্তরে গিয়েছিলেন 12ই জানুয়ারি, এবং সদর দপ্তরে গিয়ে তারা বৈঠক করেছেন, চীনা পলিট ব্যুরোর সদস্য একজন। তো ফলে আমি বলছি চীনা প্রতিনিধি দলও এই সময় সফর করছে। আর চীনাদের সঙ্গে আপনি জানেন যে বিএনপির সম্পর্ক ভালো বলেই আমরা জানি। বিএনপির মধ্যে চীনা কমিউনিস্ট পার্টি পন্থী প্রচুর মানুষ আছে, যারা রুশ কমিউনিস্ট পার্টির পন্থী মানুষ অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে আছেন, কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি পন্থী অনেক মানুষ বিএনপির সঙ্গে আছে। ফলে একটা কোথাও একটা, মানে কতগুলো ছোট ছোট সূত্র তৈরি হচ্ছে, এই সূত্রগুলোকে এবার মালার মতো গাঁথা যায় কিনা সেটা আর কি দেখতে হবে, এই নিয়ে চূড়ান্ত কথা বলা যাবে না।
একই রকম ভাবে আমি বলে দিই আপনাকে যে একই রকম ভাবে আওয়ামী লীগ শেখ হাসিনাও একটা প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচন হলে বা না হলে কি ধরনের ভূমিকা হবে না হবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড বলতে রাজনৈতিক বাংলাদেশে তো করা যাচ্ছে না, কিন্তু ভারতে তিনি আলাপ আলোচনা শুরু করছেন। তো সেটা কিরকম আরেকটু যদি বিস্তারিত আমরা জানতে পারি। না ধরুন একটা মানে আপনি কি বিএনপি না আওয়ামী লীগ কাদের বিষয়ে বলছেন? একটা যেটা বললেন যে ভারতে তারা কিছু কর্মকাণ্ড পৌঁছাতে যাচ্ছে। না বোঝা যাচ্ছে মানে সেটা তো আলাপ, সেটা তো প্রকাশ্যে কিছু নয়, সেটা গোপনে। কারণ আহ এক্ষেত্রে হচ্ছে যে ধরুন আওয়ামী লীগের একটা তো বিশাল সংখ্যক ভোটার বাংলাদেশে আছে। এখন দুটি আলোচনা আছে, দু ধরনের আলোচনা আছে। একটি আলোচনা হচ্ছে যে জুলাই সনদ, এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী এবং বঙ্গবন্ধু প্রণীত সংবিধান বিরোধী। সুতরাং সেখানে যদি ভোট দিতেই যেতে হয় তাহলে সেখানে গিয়ে না ভোট দিয়ে আসুক, এবং সেই ক্ষেত্রে না ভোটটাকে যতটা সম্ভব শক্তিশালী করা, সেটা দেওয়া হবে। কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু ঘোষণা করে রেখেছেন নৌকা নয় ভোট নয়, তারা ভোটে অংশগ্রহণ করবেন। তাহলে দুটো দিক আছে আলোচনার। একটা হচ্ছে ভোটটাকে পার্সেন্টেজটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে এটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে। আর দুই হচ্ছে যদি ভোটটা দিতে যাওয়া হয় তাহলে বাকি ভোট কাউকে হয়তো নাও দিতে পারে, কিন্তু সনদের ক্ষেত্রে বিরুদ্ধে ভোটটাও দিতে পারে। কোনো সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত, আমি বলছি না যে এটা করতে চলেছেন, আমি বলছি এই আলাপ আলোচনাগুলো একটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক মন্থন আপনি বলতে পারেন, সেরকম একটা কিছু ঘটছে। তো জানার বাকি থাকে ক্রিকেট, ক্রিকেট নিয়ে ভারতের মানে সম্পর্কটা কি শেষই হবে, ক্রিকেট সম্পর্কটা কি শেষই হবে, কারণ মোস্তাফিজ ইস্যু না এটা নিয়ে খুবই, যাচ্ছে। দেখুন আমার মত তো আমি বলেছি, আমি চাইছিলাম এটার একটা সুষ্ঠু মীমাংসা হোক। যে মীমাংসার সূত্র একটা বিসিসিআই ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড দিয়েছিল সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে কলকাতায় অসুবিধা হতে পারে, হয়তো কলকাতা নিয়ে যেহেতু সমস্যা, ভারতের অন্য শহরে, আমি বলছি দক্ষিণ ভারতে বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কেউ জানেও না বাংলাদেশ দেশটা কোথায়। এমন যদিও বাংলাদেশের একটা মিশন আছে চেন্নাইতে, কিন্তু চেন্নাই বলুন, তিরুবনন্তপুর বলুন, ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, সেখানে বাংলাদেশ বস্তুটা তারা তখনই জানতে পারে যখন কোনো অপরাধী ধরা পড়ে, যখন নারী পাচার চক্র ধরা পড়ে। আদারওয়াইজ বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই, মানে কিছুই ধারণা নেই। এমনকি তারা ইলিশ মাছটা কি বস্তু তাও জানে না, এরকমই একটা ব্যাপার। তো ফলে সেইখানে কিন্তু কোনো মাথা ব্যথা কিছু নেই। সেখানে ক্রিকেটটা ক্রিকেটই হবে, আর সেখানে রাজনীতি থাকবে না। হ্যাঁ পশ্চিমবঙ্গে হলে হয়তো একটা রাজনীতি হওয়ার আশঙ্কা ছিল। ফলে এক্ষেত্রে এই ধরনের একটা সমাধান করে নেওয়াটা বেশ ভালো হতো। যদি হয়তো শুনছি তারা এক গো ধরে বসে আছেন, পাঠাবেন না, কিন্তু তাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে কিনা বলতে পারবো না। মানে কোনো আইসিসির নির্দেশ উপেক্ষা করলে শেষ পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ না হয়ে যায়, এটা কিন্তু একটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধরনের ধাক্কা হবে।